প্রিয় গল্প সাথী, সপ্তাহের সেরা গল্পে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজকের গল্প পাঠ শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শুনুন, সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, প্রখ্যাত সাহিত্যিক পাঁচকড়ি দের অন্যতম সেরা উপন্যাস মনোরমা। আজ শুনুন চতুর্থ পর্ব। রমণী কোথায় গেল? আগন্তুক বাইরে এসে ভাবল, এখন এই বাড়ি থেকে বার হতে গেলে বিপদ অবশ্যম্ভাবী। ছোড়াটা এতক্ষণে পুলিশের লোক ডেকে নিয়ে আসছে, তার সম্মুখে পড়লে নিস্তার নেই। যেভাবে হোক, যে কোনো ছলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পরে ছোড়াটা সেই হত্যাগৃহে ঢুকলে আমিও তখন সহজে সঠিক জায়গায় চলে যেতে পারবো। আপাতত এখানে কোথাও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এমনটা ঠিক করে রমণী প্রথম মহলের দোতলায় উঠল। সেখানে এক ডাক্তার থাকতেন। তার ঘরে ঢুকে ঘোমটা খুলে ফেলল। সুন্দরীর মুখের দিকে বিস্মিত চোখে ডাক্তার অনেকক্ষণ পলকহীনভাবে চেয়ে রইলেন। রমণী তাকে কল্পিত নাম ও ঠিকানা দিয়ে পরিচয় দিল। হিন্দিতে বলল, তার স্বামীর বড় ব্যারাম, কলেরা রোগাক্রান্ত। অন্য কোনো আত্মীয় না থাকায় সে নিজেই তার কাছে এসেছে। এমনভাবে ডাক্তারের কাছে নিজের অকারণ বিপত্তির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করল যে তার কল্পিত দুর্ঘটনার বিস্তারিত বিবরণ বর্ণনা শেষে তার বড় বড় চোখে সত্যি সত্যি দরদর করে জল বইতে লাগল। তার স্বর কাঁপা, ভাঙা ভাঙা, ভাব খানিকটা উন্মাদের মতো, অস্থির। সুতরাং ডাক্তারবাবুকে সেই সময়ের জন্য ব্যথিত ও দয়ালু হতে হল। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি তার স্বামীকে দেখতে যাবেন বলে তাকে আশ্বস্ত করলেন। কমপক্ষে আধ ঘন্টা পেরিয়ে গেলে রমণী ডাক্তারবাবুকে তার মিথ্যা ঠিকানা দিয়ে ভিন্ন পথে নিজের উদ্দেশ্যে চলে গেল। ডাক্তারবাবুর আহারের জিনিস প্রস্তুত ছিল। অন্য দিনের তুলনায় দ্রুত আহার শেষ করে তখনই সেই ঠিকানার উদ্দেশ্যে একখানা পালকি ভাড়া করে চললেন। যে ঠিকানা সেই স্ত্রীলোক দিয়ে গেছে, সে ঠিকানায় একজন মুসলমানের বাড়ি। সেই বাড়ির সামনে পালকি থেকে নামবা মাত্র ডাক্তারবাবুকে বাইরের বাড়ির লোকজন তার আসবার কারণ জিজ্ঞাসা করল। ডাক্তারবাবু তাদের কাছে সব কথা বললে তারা আকাশ থেকে পড়ল। ডাক্তারবাবু খুব হতাশ হলেন। শেষে ভগ্ন ও নিরাশ মনে বাসায় ফিরলেন। পালকি ভাড়া নিজের পকেট থেকে মিটিয়ে দিলেন এবং এই নির্বুদ্ধিতার কথা তিনি কখনো ভুলতে পারেননি। আজীবন তাঁর স্মরণ ছিল। দেবেন্দ্র বিজয় যখন চোখ মেললেন, দেখলেন তার চারদিকে বহু জনতা। সেই বিশাল অট্টালিকা একটা ছোট গ্রাম বিশেষ। এক মহলে ডাকাতি হলেও অন্যান্য মহলে সে সংবাদ তাড়াতাড়ি পৌঁছত না।
সে জনতার অধিকাংশ সেই মহল নিবাসী। যদিও কিরিচের আঘাত তেমন সাংঘাতিক হয়নি, কিন্তু তুলসীদাসের ছোঁড়া বোতলের আঘাতেই দেবেন্দ্র বিজয়কে তখন জ্ঞান হারাতে হয়েছিল। যখন তাঁর চৈতন্য হল, তখন তাঁর বুকের একপাশে যে কিরিচ বিদ্ধ হয়েছিল তা খেয়াল হলো না। কোনো একজন যখন তাকে তার শরীরের ও মাটিতে লেগে থাকা রক্ত দেখিয়ে দিল, তখন তিনি হেসে সে কথা উড়িয়ে দিয়ে বললেন, বটে, সত্যই তো, এ কিছুই নয়। দেবেন্দ্রের শরীরে এখনো অনেক রক্ত আছে। এই সামান্য রক্তপাতে তার শক্তি কিছুমাত্র হীন হয় না। মুহুরী যে ঘরে আটক ছিল তা খুব দূরে নয়, কাছেই। একটা মাত্র খোলা উঠোনের ব্যবধান। সে সবই শুনতে পেয়েছিল, জানতেও পেরেছিল। এখন ভয়ে তার মুখ কালো হয়ে গিয়েছে, হাত পা পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো শিথিল হয়ে এসেছে, চিৎকার করতেও সাহস হচ্ছে না। যখন দর্শক মণ্ডলী একে একে নিজের জায়গায় ফিরে গেল, তখন দেবেন্দ্র বিজয় মুহুরীকে মুক্ত করতে শ্রীশচন্দ্রকে আদেশ দিলেন। শ্রীশচন্দ্র শিকল খুলে দিল। মুহুরী বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। দেবেন্দ্র বিজয় মুহুরীকে বিদায় দিয়ে শ্রীশচন্দ্রকে বললেন, শ্রীশ, তুমি চালাক ছোকরা, বেশ বুদ্ধি আছে। তুমি যদি আমার কাছে চাকরি করো, আমি তোমাকে কিছু বেতনও দিতে পারি। এরপর তোমার উন্নতি হতে পারে। কালে তুমি একজন সুদক্ষ গোয়েন্দাও হতে পারবে। যাক, একথা এখন থাক, সে সময় এখন নয়। এখন কি করবেন? এখন তুমি চেতলায় যাও, সেখানকার খেয়াঘাটে অপেক্ষা করবে। বেশ, এখনই তবে আমি চললেম। দাঁড়াও, কি দরকারে যাবে বলো দেখি? এইসব বদমাইশ লোকের সন্ধানে। হ্যাঁ, কিন্তু তাদের এখানে আরো দুই একটা আড্ডা আছে, যেখান থেকে তারা ছদ্মবেশ ধরতে পারে। যেমন ছদ্মবেশ ধরুক না কেন, আমার চোখে পড়লে আমি তাদের ঠিক চিনে নিতে পারব। তাই চাই। তারা এখন খিদিরপুরের দিকে যাবে, সেখানে তাদের প্রধান আড্ডা। সেই আড্ডায় আজ তারা একবার সকলে মিলে জটলা করে নিজেদের মধ্যে একটা পরামর্শ করবে। যদি তারা দক্ষিণের পথ ধরে গিয়ে থাকে, তাহলে চেতলার খেয়াঘাট পার হয়ে খিদিরপুরের দিকে যাবে। আর যদি পশ্চিমের পথ ধরে গিয়ে থাকে, তাহলে আলিপুরের রাস্তা দিয়ে তাদের যেতেই হবে। আলিপুরের পোলের ওপর থাকব। এই দুই পথের এক পথ তাদের অবলম্বন করতেই হবে, আর পথ নাই। তখন ঊর্ধ্বশ্বাসে দুজন দুদিকে ছুটলেন। ডিটেকটিভ দেবেন্দ্র বিজয় আলিপুরের পোলে উপস্থিত হলেন। সেতুর একপাশে লুকিয়ে রইলেন। তার মাথায় যেখানে আঘাত লেগেছিল ও বুকের যেখানে কিরিচ বিদ্ধ হয়েছিল, সেখানে অসহ্য জ্বালা অনুভব করতে লাগলেন। সহ্য করলেন, গ্রাহ্য করলেন না। স্ত্রীর বিপন্ন অবস্থা মনে করে তার হৃদয়ে যে হতাশা জন্মেছিল, সেই মানসিক কষ্ট সে শারীরিক জ্বালা যন্ত্রণার তুলনায় তখন কিছুই না। কিছু সময় পেরোলে একখানা গাড়ি সেতু পেরিয়ে চলল। দেবেন্দ্র বিজয় সেই গাড়ির পিছনে নিঃশব্দে উঠে বসলেন। গাড়ির দুই দ্বার বন্ধ। পিছনে খড়খড়ির মধ্য দিয়ে দেবেন্দ্র বিজয় দেখলেন আরোহী দুজন মাত্র, একজন বৃদ্ধ, অপরজন বৃদ্ধা। বৃদ্ধের মুখে চুরুট। যখন সেই চুরুটে টান পড়ছে, তখন সেই গাড়ির ভিতরটা হালকা আলোকিত হচ্ছে। সেই আলোয় দেবেন্দ্র বিজয় দেখলেন, অনুমানে বুঝলেন, সেই বৃদ্ধ ও বৃদ্ধা ছদ্মবেশী। বৃদ্ধ নবীন ডাক্তার, আর বৃদ্ধা সেই অপরিচিতা, অবগুণ্ঠন রহস্যময়ী। এখন এরা এই পথ দিয়ে আনন্দ কুটিরের দিকেই যাচ্ছে। তুলসীদাস আর গোবিন্দপ্রসাদ চেতলার পথ ধরে থাকবে। অবশ্যই শ্রীশচন্দ্র তাদের সন্ধান নিতে পারবে। পারে ভালো, না পারে ক্ষতি নাই। যাদের বিশেষ প্রয়োজন, আমি তাদের এখন পেয়েছি। দেবেন্দ্র বিজয় আরোহীদের কথাবার্তা শুনতে চেষ্টা করলেন। অনেকক্ষণ সেই স্ত্রীলোকটি ও নবীন ডাক্তার কোনো কথা বলল না। পোল পার হয়ে যখন গাড়ি অনেক দূর চলে গেল, তখন দেবেন্দ্র বিজয় নবীন ডাক্তারকে বলতে শুনলেন,
এখন একটি কথা আমি তোমার কাছে জানতে চাই। চুপ চুপ। এখন আর আমাদের ভয় কি? আমরা তো আনন্দ কুটিরের নিকটেই এসে পড়েছি। বেশ, তা আমি জানি। একটু অপেক্ষা করো। যতক্ষণ আমরা আনন্দ কুটিরে উপস্থিত হচ্ছি ততক্ষণ চুপ করো, চুপ করে থাকো। তখনও ঠিক সময়ে তুমি সেখানে উপস্থিত হয়েছিলে। লোকটিকে হাতে পেয়ে নিকেশ করেও নিকেশ করতে পারলে না, বড়ই দুঃখের বিষয়। চুপ করবে কি? কথা শুনবে না? আর একটা কথা আছে, সেই কথাটির উত্তর দাও, তাহলেই চুপ করব। আর কোনো কথা জিজ্ঞাসা করব না। কি কথা বলো? লোকটিকে যেরূপ আঘাত করা হয়েছে, তার বুকে যেমন তুমি সাংঘাতিক কিরিচ বসিয়েছ, তাতে তাকে আপাতত কিছুদিন শয্যাশায়ী হতে হবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। এখন আমাদের প্রথম কাজটা কি জানো না কি তুমি? হ্যাঁ হ্যাঁ, জানি বই কি। তবে জিজ্ঞাসা করছো? তেমন সুন্দরী স্ত্রীলোক দুটিকে হত্যা করবে? চুপ। স্বীকার করি তারা সুন্দরী বটে, কিন্তু তুমি যেমন সুন্দরী, তোমার যেমন রূপ তেমন নয়। দেখছি তুমি হঠাৎ আমার মন জোগাতে বসলে, কিন্তু নিশ্চয় যেন আজ তাদের শেষ দিন। শুধু সেই সুন্দরী দুটি নয়, আরো দু একজনের। হ্যাঁ, আবার দু একজনকে? তুলসীদাস আর গোবিন্দ প্রসাদ। আজ রাতেই? এই রাত্রেই। তাছাড়া সুবিধা হবে না। কেন? নিশ্চয় কাল তাদের নামে ওয়ারেন্ট বের হবে, তাহলেই তারা দেশ ছেড়ে পালাবে। এখানে থাকতে তাদের সাহস হবে না। এর ভিতরে আমার একটু কারচুপি না থাকলে এতক্ষণ তারা সরে পড়ত। জুমেলিয়া, তুমি জাদুমন্ত্র জানো, নিশ্চয়ই তোমার কোনো মোহিনী শক্তি আছে। জুমেলিয়া? দেবেন্দ্র বিজয় এই নাম শুনে চমকিত চিত্তে ভাবতে লাগলেন। বটে, হতে পারে। যখন আমি আমার শিক্ষাগুরু অরিন্দমের সাহচর্য করি, তখন এই জুমেলিয়াই আমাকে একবার আহত করেছিল, আজও আমাকে মরণাপন্ন করেছিল। শক্ত মেয়ে বটে, যেমন শট শিরোমণি ফুল সাহেব, জুমেলিয়া তেমনি তার উপযুক্ত উপপত্নী। আবার নবীন ডাক্তারের বশ্যতা স্বীকার করেছে। জুমেলিয়াকে দমন করা বড় সহজ ব্যাপার নয়। জুমেলিয়া, বেশ জুমেলিয়া, তোমায় আমায় আবার সাক্ষাৎ হবে। নবীন ডাক্তার কিছুক্ষণের জন্য নীরব থেকে জুমেলিয়াকে জিজ্ঞাসা করল, আজ রাত্রের মধ্যেই তুমি কি সকল কাজই সমাধা করে উঠতে পারবে? কেন? কে বলল পারবো না? তা আমি জানি। তোমার সেই মৃগীরোগ ব্যাপারে সকল তত্ত্বই আমি রাখি, কিন্তু এক আধটা নয়, একেবারে 4-5টার মৃগীরোগ। অসম্ভব কথা যে জুমেলিয়া। না, এবার মৃগীরোগ নয়, এবারে ব্যাপার গুরুতর। এবারের প্রক্রিয়ায় শত সহস্র প্রাণ এক রাত্রে সহজেই নষ্ট করা যায়। হ্যাঁ, পারো তুমি। তোমার কাছে যে অনেক রকম সাংঘাতিক জিনিস আছে তা আমার অজানা নয়। অনেক দ্রব্যগুণ তুমি ভালো রকমের জানো, অনেক মন্ত্রতন্ত্রও জানো, তাও আমি জানি। কিন্তু আজকের ব্যাপারে... চুপ করো। আমার কাজ আমি যাতে সহজে হাসিল করতে পারি সে বন্দোবস্ত আমি ঠিক করে রেখেছি। আনন্দ কুটিরের পিছন দিকে খুব সরু গলিপথে একখানা গাড়ি এসে থামল। তার মধ্য থেকে দুজন আরোহী নামল। বলা বাহুল্য, পিশাচ নেতা নবীন ডাক্তার ও দানবী জুমেলিয়া ভিন্ন এই আরোহী দুজন আর কেউই না। যেখানে গাড়ি থামল সেখানে সেই পাঁচিলের গায়ে একটা ছোট পথ ছিল।
জুমেলিয়া সেই গুপ্তদ্বারের এক পাশের একটা লোহার আংটার উপর বুড়ো আঙুল দিয়ে অল্প চাপ দিল। ছোট দ্বার খুলে গেল। ছদ্মবেশ ধারিণী জুমেলিয়া ও নবীন ডাক্তার সেই দ্বার পথে বাগানের মধ্যে প্রবেশ করল। দেবেন্দ্র বিজয় সেই গুপ্তদ্বার খুলবার কৌশল গোপনে দেখেছিলেন। অতি সতর্কতার সঙ্গে সেই গুপ্ত প্রক্রিয়ায় তিনি সেই গুপ্তদ্বার দিয়ে ফলের বাগানে প্রবেশ করলেন। পায়ে জুতো ছিল, পাছে অনুসরণ করতে কিছু শব্দ হয় এই ভয়ে জুতোর নিচে রবার এঁটে দিলেন। রাত ঘোর অন্ধকার, ঘন মেঘে আকাশ ছেয়ে আছে। দেবেন্দ্র বিজয় যাদের অনুসরণ করছিলেন তারা সেই ঘোর অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল, দেখতে পেলেন না। অনেক দূর থেকে পায়ের শব্দ অল্প অল্প শোনা যাচ্ছিল, তাই লক্ষ্য করে চললেন। ক্রমে সে শব্দও মিলিয়ে গেল। তিনি বুঝলেন যাদের তিনি অনুসরণ করছেন তারা অনেক দূরে চলে গিয়েছে। নিরস্ত হলেন না, আগের তুলনায় দ্রুত পায়ে এগোতে লাগলেন। এইভাবে কিছু সময় ব্যয় হলে অনেক দূরে আনন্দ কুটিরের প্রবেশ দ্বারের সামনে এক তীব্র আলোকরশ্মি সেই ঘন অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল। তাতে দেবেন্দ্র বিজয় দেখলেন নবীন ডাক্তার চুরুট ধরাবার জন্য দেশলাই জ্বালল। তখন আর নবীন ও জুমেলিয়ার সে ছদ্মমূর্তি নেই। এর মধ্যেই অন্ধকারে তারা প্রয়োজন নেই ভেবে ছদ্মবেশ ত্যাগ করেছিল। মুহূর্তের পর আবার সেই অন্ধকার। সেই ভীষণ অন্ধকারের মধ্যে নবীন ডাক্তারের মুখের চুরুটের এক কণা অগ্নি কিছুই না। এমন সময়ে গুরু গম্ভীর স্বরে নবীন ডাক্তার ডাকল, শাটন, শাটন, শাটন। তখনই গর্জন করতে করতে এক প্রকাণ্ড বাঘের মতো শিকারী কুকুর নবীন ডাক্তারের কাছে উপস্থিত হল। নবীন ডাক্তার সেখানে সেই কুকুরটাকে ছেড়ে দিয়ে জুমেলিয়াকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে দ্বার বন্ধ করে দিল। তোমাদের যা ইচ্ছা তাই করো, যত সাবধান হতে পারো হও। আজ দেবেন্দ্র যে কোনো প্রকারে পারে আনন্দ কুটিরে প্রবেশ লাভ করবেই। তোমাদের কুকুরকে সে ভয় করে বাড়িতে ফিরে যাবে না। সে আজ স্বকার্য সাধনের জন্য তোমাদের কোনো বিঘ্ন ব্যাঘাত গ্রাহ্যই করবে না। এখন তার স্ত্রী ও মনোরমা শত্রুর কবলে। দেবেন্দ্র বিজয় কি আর চুপ করে থাকতে পারেন? হয়তো 1 ঘন্টার মধ্যে 2টি নারী হত্যা ঘটে যাবে। দ্রুত ও সাবধানে এখন কাজ করতে হবে, নয়তো বিপদ থেকে উদ্ধারের অন্য পথ নেই। এখন তাকে সে ভয়ঙ্কর কুকুরের হাত এড়িয়ে যেতে হবে, অথচ বিনা গোলযোগে, নিঃশব্দে। ধীর পদে তিনি এগোতে লাগলেন। সন্তর্পণে অতি ধীরে ধীরে পা ফেলে দেবেন্দ্র বিজয় খুব সতর্কে এগোচ্ছিলেন। প্রতি পদক্ষেপে তাঁর মনে হতে লাগল সেই ভয়ঙ্কর রক্তলোলুপ কুকুর তাকে এখনই আক্রমণ করবে। তিনি অনেক দূর গেলেন, কোনো শব্দ তাঁর কানে এলো না। অনেকক্ষণ পরে খুব কাছে, একেবারে সামনে, সেই কুকুরের গোঁ গোঁ শব্দ শুনতে পেলেন। এতক্ষণ যে ভয় করছিলেন সেই ভয় উপস্থিত। তিনি সেই দুর্ভেদ্য অন্ধকারের মধ্য দিয়ে খুব অস্পষ্টভাবে দেখতে পেলেন সেই প্রকাণ্ড কুকুর লাফাতে লাফাতে তাঁর কাছে এগিয়ে আসছে। দেবেন্দ্র বিজয়ের হাতে তখন কোনো অস্ত্র ছিল না, যাতে তিনি তখন নিজের পরিত্রাণের কোনো আশা করতে পারেন। অস্ত্র বার করবার সময়ও নেই। তিনি কিছুমাত্র ভাবলেন না, ভাববার সময় বা কোথায়। ক্রমে সেই প্রকাণ্ড কুকুরের প্রকাণ্ড দেহ দেবেন্দ্র বিজয়ের পায়ের উপর এসে পড়ল। শ্যাটান যথার্থই শয়তান বটে, যা অদৃশ্যে আছে ঘটবে, এই ভেবে দেবেন্দ্র বিজয় 2 হাতে সেই কুকুরের গলা সজোরে চেপে দিল। দেবেন্দ্র বিজয় যদি তেমন ক্ষমতাশালী না হতেন তাহলে এতক্ষণে তিনি সেই কুকুরের সুতীক্ষ্ণ দাঁত নখে
ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু মুখে পড়তেন। কিন্তু দেবেন্দ্র বিজয়ের শরীরে অসীম বল, সে বলের কাছে এ সামান্য কুকুর মাত্র। তিনি এমন সজোরে দুই হাতে সেই কুকুরটার গলা টিপে ধরেছিলেন, তাতে কুকুরের গর্জন করবার শক্তি ছিল না, এমনকি গোঁ গোঁ শব্দ মাত্র করতে পারল না। দংশন করতে গেল, পারল না। সেই প্রচন্ড চাপে শ্যাটনের চোয়াল দুখানা তখন দু ফাঁক হয়ে গিয়েছিল। শ্যাটন তবুও জোর করতে লাগলো। সে যেদিকে যায় দেবেন্দ্র বিজয় সেটাকে তেমন অবস্থায় রেখে সেদিকেই সঙ্গে সঙ্গে যায়। এইভাবে কিছুক্ষণ কাটল। প্রথমেই শ্যাটনের শ্বাসরুদ্ধ হল, ধীরে ধীরে সেটা জখম ও দুর্বল হয়ে পড়ল। তবুও দেবেন্দ্র বিজয় তাকে ছাড়লেন না, গলাটা আরো জোরে জোরে চাপতে লাগলেন। পরে যখন বুঝলেন তিনি সফল হয়েছেন, তখন বস্ত্রের ভিতর থেকে একখানা শানিত ছুরি বের করলেন। সেই ছুরির আঘাতে তিনি শ্যাটনের উদর দুভাগে চিরে ফেললেন। শ্যাটন মারা পড়ল। দেবেন্দ্র বিজয় কুকুরটাকে একটা নর্দমার মধ্যে ফেলে দিয়ে আস্তাবলের দিকে এগোলেন। সেখানে যে ঘরে শচীন্দ্র থাকবে তা তিনি জানতেন। সেই ঘরের দরজায় সংকেতানুসারে শব্দ করায় তখনই দরজা খুলে গেল। দেবেন্দ্র বিজয় সেই অন্ধকারময় ঘরের মধ্যে প্রবেশ করলেন। হাত লণ্ঠন বের করে আবরণ খুলে ফেলে দিলেন। উজ্জ্বল আলোয় ঘরের মধ্যেকার ঘন অন্ধকার দূর হল। সেই উজ্জ্বল আলোয় দুজন দুজনকে চিনতে পারলেন। আপনি কি করে এলেন? শ্যাটানের হাত থেকে আপনি কি করে অব্যাহতি পেলেন? সেটাকে একেবারে শেষ করে এসেছি। বলেন কি? হ্যাঁ, শ্যাটান মরেছে। আপনাকে কামড়ায়নি? না, আমার গায়ে একটা আঁচড়ও বসাতে পারেনি। আপনি কতক্ষণ এখানে এসেছেন? আমার এখানে আর একবার এসেছিলেন কি? আমি এতক্ষণ বাড়ির ভিতরে ছিলাম, এই মাত্র এসে দরজা বন্ধ করেছি, আপনি এসে ডাকলেন। বাড়ির ভিতরে এখন কত লোক আছে? 7 জন। কে তারা? তুমি কি তাদের চেনো? নবীন ডাক্তার, জুমেলিয়া আর কুমুদিনী। কে যে জুমেলিয়া, কে যে কুমুদিনী চেনা দায়। তারা দুজনে ঠিক এক রকম দেখতে। তাদের দুজনকে তুমি স্বচক্ষে দেখেছো? স্বচক্ষে। একজনের নাম জুমেলিয়া। জুমেলিয়ার কথা মনে পড়ে কি? মনে না। যখন ফুল সাহেব গ্রেপ্তার হয় তখন এই জুমেলিয়াই একদিন আমাকে বড় বিপদগ্রস্ত করেছিল। সে বড় সহজ স্ত্রীলোক নয়। এখন যাতে সহজে সেই শত্রুকে আমরা সহজ করতে পারি সে চেষ্টা দেখব। তাই চাই। তুমি 3 জনের নাম করলে, 7 জনের আর 4 জনকে? 2 জন চাকর আর 2 জন ঝি। তারা কি আমাদের কাজের কোনো বিঘ্ন ঘটাতে পারে? 2 জন চাকর আর একটা ঝি তাদের বড় অনুগত, তারা পারে। শচীন্দ্র, তারা আরও 2 জনকে এখানে বন্দি করে রেখেছে। সে সন্ধান কি কিছু রাখো? না। আর 2 জনকে? কোথায় তোমার চোখ দুটা ছিল? কুমুদিনী আমাকে আজ ভোরে কলকাতা পাঠায়, আমি এখানে ছিলাম না। বোধহয় তারা তখন তাদের বন্দি 2 জনকে এখানে এনে থাকবে। কে তারা? তোমার মামি আর মনোরমা। হ্যাঁ, বলেন কি? ভেঙে বলুন, ব্যাপার কি? সে সময় এখন নয়। শিবুর সঙ্গে দেখা হয়েছে? শিবু? কই না। ও, তবে শিবুও কয়েদে পড়েছে। আমি যে তাকে তোমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলাম। কই, আমি তো তাকে এখানে দেখিনি। আমার সঙ্গে তার দেখাই হয়নি। নবীন ডাক্তার আর জুমেলিয়া এইমাত্র এখানে এসেছে কি? হ্যাঁ, এই কতক্ষণ তারা ফিরেছে। আমি তা জানি। আমি তাদের অনুসরণ করেই এখানে এসেছি। তারা আজ সেই 2 জন বন্দীকে হত্যা করতে মনস্থ করেছে। মামিমাকে? মনোরমাকে? বলেন কি? এসো, এখন যদি তাদের অভীষ্ট ব্যর্থ করতে চাও আর কাল বিলম্ব করো না। বসুন, ব্যস্ত হবেন না। তারা এখন 1 ঘন্টা কিচ্ছু করবে না। তুমি কি করে জানলে? আমি জানি, তাদের ভাব আমার বেশ জানা আছে। কোথায় তারা তাদের কয়েদ করে রেখেছে অনুমানে কিছু ঠিক করে বলতে পারো? খুব সম্ভব বাড়ির নৈরিত কোণে গুপ্তভাবে লোককে বন্দি করে রাখবার মতো একটা ঘর সেখানে আছে।
তুমি কি সেখানে যাবার পথ জানো? এখন কেমন করে সেখানে যাওয়া যায় বলো দেখি। একটা মাত্র পথ আছে, এই বাড়ির ভিতর দিয়েই সেই পথ। যে ঘরে এখন সকলে জটলা করে বসেছে সেই ঘর দিয়েই যেতে হবে। তাহলে এখন আমাদিগকে অপেক্ষা করে থাকতে হয়। ইতিমধ্যে তুমি কোনো বিষয়ের কোনো রকম সন্ধান পেয়েছো কি? বড় বেশি কিছু করে উঠতে পারিনি। নবীন ডাক্তার লোকটা কে? হয় জুমেলিয়ার নয় কুমুদিনীর স্বামী। তবে কুমুদিনীর মৃত্যু মিথ্যা কল্পনা? বোধ হয় নবীন ডাক্তার কুমুদিনীকেই বিবাহ করে থাকবে। বোধ হয় কেন? তাই ঠিক, কিন্তু সে জুমেলিয়াকে ভালোবাসে। জুমেলিয়াই এখন এই সকল ঘটনার মূল। কুমুদিনী নিতান্ত ভালো মানুষ, এমনকি তেমন বোকা মেয়ে আমি খুব কম দেখেছি, কিন্তু তারও সময় ফুরিয়ে এসেছে। কেন এই কথা বলছো? কারণ কি? কারণ জুমেলিয়া আর নবীন ডাক্তার সে আপদ শীঘ্রই দূর করে নিজেদের পথ পরিষ্কার করবে। বোধহয় আজ রাত্রেই তারা তাকে... নিশ্চয়ই। যদি না আজ আমরা এখানে উপস্থিত থাকতেম, নিশ্চয়ই আজ তাদের এই হত্যা উৎসব... শচীন্দ্র, এখানে আমরা তো উপস্থিত আছি। শচীন্দ্রের কানের কাছে মুখ এনে দেবেন্দ্র বিজয় খুব মৃদু স্বরে বললেন, শোনো শচীন্দ্র। তারপর কিছুক্ষণ উভয়ই নীরব রইলেন। তখনই বিদ্যুৎ বেগে দেবেন্দ্র বিজয় ঘর থেকে বেরিয়ে বাইরের ঘন অন্ধকারে মিলিয়ে গেলেন। তখন কোনো লোকের পায়ের শব্দ দেবেন্দ্র বিজয়ের কানে গিয়েছিল। কার পায়ের শব্দ তিনি অনুমানে ঠিক বুঝতে পেরেছিলেন। যেদিক থেকে সেই শব্দ এসেছিল সেই দিকে কিছু দূর এগিয়ে একটা প্রকাণ্ড আম গাছের কাণ্ডের আড়ালে লুকিয়ে রইলেন। তিনি যেখানে লুকিয়ে রইলেন তারই 4-5 হাত দূরের অনেকটা জায়গা আনন্দ কুটিরের দোতলার ঘরের আলো খোলা জানলা থেকে এসে পড়ে আলোকিত করে রেখেছিল। তাতে তিনি যার পায়ের শব্দ শুনেছিলেন তাকে দেখে সহজেই চিনতে পারবেন ভেবে সেখান থেকে সরে গেলেন না। তখনই সেখান দিয়ে দুটি লোক দ্রুত পায়ে আনন্দ কুটিরের দিকে চলে গেল। দেবেন্দ্র বিজয় সেই দুটি লোককে চিনতে পারলেন। এরা সেই উকিল তুলসী দাস ও কবিরাজ গোবিন্দ প্রসাদ। তারা দুজনেই ছদ্মবেশে। সেই ছদ্মবেশের পরিপাটি কিছুই নেই। যে তাদের আগে দেখেছে সে অনায়াসেই এখন চিনতে পারবে। তারা বৃথা সময় নষ্ট করেনি, সঠিক সময়ে এখানে এসে উপস্থিত হয়েছে। চেতলার ঘাট পার হয়ে এখানে পৌঁছতে যে সময় লাগে তাদের তাই ব্যয় হয়েছে। দেবেন্দ্র বিজয় মনে করলেন 7 জনের জায়গায় 9 জন হল। 9 জনের মধ্যে 3 জন বড় ভয়ানক গুঁয়ার গোবিন্দ। তখন তিনি শচীন্দ্রের ঘরের দিকে আবার ফিরলেন। কিছু দূর গিয়েছেন, এমন সময়ে আবার কার পায়ের শব্দ শুনতে পেলেন। সে শব্দ নিতান্ত আস্তে হচ্ছে। শব্দ শুনে স্থির হয়ে দাঁড়ালেন। সেই শব্দ স্পষ্ট শুনবার জন্যই কান পেতে রইলেন। কিন্তু কই, সে শব্দ আর শোনা গেল না। 2-3 মিনিট তিনি সেখানে অপেক্ষা করলেন। কোনো শব্দ শুনতে না পেয়ে আবার চলতে শুরু করলেন। আবার সেই শব্দ। আবার তিনি সেই অতি মৃদু পায়ের শব্দ শুনতে পেলেন। সে শব্দ নিতান্ত অস্ফুট হলেও তা তাঁর কাছে অনেকটা পরিষ্কার বলে বোধ হল। তিনি তখনই বুঝতে পারলেন যে কেউ তাকে অনুসরণ করছে। অনুসরণকারী কে? যেই হোক, অন্ধকারে বিপদ ঘটাতে পারে। দেবেন্দ্র বিজয় আবার চলতে আরম্ভ করলেন। আবার পিছনে সেই শব্দ। থামলেন না, শব্দও থামল না। তিনি নিজের গতি ধীর করলেন। শব্দ আগের তুলনায় কিছুটা কাছে বলে মনে হল। তখন তিনি ফিরলেন। যেদিক থেকে শব্দ আসছিল সেদিকে তিনি সবেগে ছুটলেন। যার পায়ের শব্দ সে ধরা পড়ল। পালাবার সামান্য চেষ্টা করেছিল, পারল না। দেবেন্দ্র বিজয় অনুভবে বুঝলেন তার হাতে ধরা পড়া লোকটি একটি বালক মাত্র। হঠাৎ শ্রীশচন্দ্রের কথা তার মনে পড়ল।
তিনি তাকে তুলসীদাস ও গোবিন্দ প্রসাদের অনুসরণ করতে বলেছিলেন। ঘোর অন্ধকার, তিনি ধৃত বালককে দেখতে পেলেন না, তাই ছাড়লেন না। সজোরে, যাতে সে পালাতে না পারে এমন দৃঢ় মুষ্টিতে তার হাত দুটো ধরে জিজ্ঞাসা করলেন, শ্রীশ, তুমি? হ্যাঁ, আমি শ্রীশ। এসো, আমার সঙ্গে এসো। আপনি যেরূপ গলা টিপে ধরেছিলেন, আর খানিকক্ষণ তেমন থাকলে আমি অক্ষা পেতুম। সে কথা এখন থাক, এসো তুমি। শ্রেষ্ঠকে সঙ্গে নিয়ে দেবেন্দ্র বিজয় শচীন্দ্রের কাছে উপস্থিত হলেন। শ্রেষ্ঠকে দেখে শচীন্দ্র বিস্ময়াভিভূত হল। দেবেন্দ্র বিজয় তাদের দুজনকে দুজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর শ্রেষ্ঠকে জিজ্ঞাসা করলেন, শ্রীশ, কি করে তুমি এখানে এলে? কেন, আপনি যেমন বলে দিয়েছিলেন তেমনিভাবে লোক দুটার পেছন পেছনে এসেছি। কি করে গঙ্গা পার হলে? নৌকায়। তাদের দিকের পথে দেখতে পেয়েই আমি অন্য পথ দিয়ে ছুটে তাদের আগেই সেই পার হবার ঘাটে পৌঁছলাম। সেখানে কেবল একখানা নৌকা ছিল। বুঝলুম তারা সেই নৌকাখানাতেই পার হবে। দাড়ি মাঝিরা নৌকার ওপরে বসে গল্প করছে। মাঝে নৌকার ঘরের আড়াল ছিল, তারা আমাকে কেউ দেখতে পেল না। তখন আমি চুপিসারে নৌকার উপরে উঠে দাড়িদের বসার জন্য যে তক্তার পালন ছিল সেই পালনের নিচে লুকিয়ে থাকলুম। তারপর তারা এসে জুটল, আগেই ভাড়ার পয়সা ফেলে দিল, নৌকাও ওপারের দিকে চলল। খুব সাহস তোমার, তাদের নৌকায় তাদেরই সঙ্গে পার হয়ে এসেছো। জোর কপাল, তারা তোমাকে দেখতে পায়নি। যদি তোমাকে তারা দেখতে পেত তাহলে তোমার কি দশা ঘটত বুঝতে পারছো? মাঝ গঙ্গায় নিয়ে চুবিয়ে মারত। শুধু চুবিয়ে মারতো না, আগে তাদের ছুরি তোমার বুকের রক্তে চুবিয়ে তারপর তোমাকে গঙ্গার জলে ডুবিয়ে মারত। যাই হোক, ভালোই হয়েছে। কিন্তু শ্রীশ, তুমি তো আমার কথা মতো কাজ করনি, আমার আদেশ তো ঠিক মতো পালন করনি। ফিরে যাওয়া মিথ্যা। আপনার সঙ্গে দেখা হবে না, আপনিও তখন চলে গেছেন। কি করে বুঝলে? ওই উকিল আর কবিরাজের কথার ভাবে তারা বলা বলি করছিল তাদের আর দুজন আলিপুরের পথ দিয়ে গেছে। তাতেই বুঝলুম আপনি নিশ্চয়ই তাদের সঙ্গে নিয়েছেন। তখন আপনার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নাই, তাই আমি ফিরলেম না। এদের সঙ্গে থাকা তখন ভালো বুঝে এদের সঙ্গেই এসেছি। ঠিক, এই তো চাই। খুব সাহসী ছোকরা তুমি। আমি কারো তোয়াক্কা রাখি না, আমি ভয় করে চলি না। শ্রীশ, আজ রাত্রে আমাদিকে এখানে একটা বড় ভয়ঙ্কর কাজে নামতে হবে। তার মধ্যে আমি আছি কি? আমি কোনো কাজে আসতে পারি? তা আমি জানি না। তোমার কাছে কোনো অস্ত্র আছে? না, একখানা চাকু ছুরি আছে। থাক, এই রিভলভারটাও কাছে রাখো। আপনার কাছে আর আছে? আছে। এসো শচীন্দ্র। একটু অপেক্ষা করুন, এখনো সময় আছে। তা থাকতে পারে, কিন্তু কিন্তু আর অপেক্ষা করা যায় না। এরূপ মিথ্যা কাজে সময় নষ্ট করা অপেক্ষা একাকী 10-12 জন শত্রুর সম্মুখীন হওয়া আমি ভালো বিবেচনা করি। তুমি বাড়ির ভিতরে প্রবেশ করবার পথ জানো? জানি। বাড়ির মধ্যে যেতে পারলে সহজেই নৈরিত কোণে যেতে পারবে কি? তুমি আমাদের গোপনে বাড়ির ভিতরে নিয়ে যেতে পারবে? কার্যোদ্ধারের পূর্বে কোনো গোলযোগ ঘটবে না তো? যে পথে আমরা বাড়ির ভিতরে যাব সেই দিকে সে আশঙ্কা নেই। বেশ, তোমার পায়ের জুতো জোড়া খুলে ফেলো। শ্রীশ, তোমার জুতো জোড়া খুলে এখন ঘরের ওই দিককার কোণে রেখে দাও। তোমার কাছে যে আমি কয়েকটি পরচুল দিয়েছিলাম সেসব এখানে আছে কি? শচীন্দ্র কতকগুলো পরচুল বের করল। দেবেন্দ্র বিজয় সেসবের মধ্য থেকে দরকার মতো 2-3টি বেছে নিলেন। বললেন, খুব সাবধান, যেন কোনো শব্দ না হয়। যতক্ষণ কার্যোদ্ধার না হয় ততক্ষণ খুব সাবধানে থাকবে। এমনকি নিঃশ্বাসও যেন জোরে জোরে না পড়ে। 5 জন ভয়ানক লোক এখানে এক স্থানে জুটেছে। এমনকি সেই 5 জনের যে কোনো লোক যদি সুবিধা পায় আমাদেরকে খুন করতে ইতস্তত করবে না। তাদের মধ্যে একজন স্ত্রীলোক
আর 4 জন একদিকে, সে স্ত্রীলোক একা একদিকে। এ অপেক্ষাও তাকে বেশি ভয় তার কার্যে, তার সাহসে, তার নির্ভীকতায়, তার পরাক্রমে, তার জঘন্যতায় সে মানবী না, দানবী। সুচিন্দ্র, এখন আমাদের প্রাণের মমতা রেখে কাজ করলে চলবে না। প্রাণের আশা ছেড়ে দিয়ে সেই জুমেলিয়ার সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রস্তুত আছো? তুমি শ্রীশ? দুজনে মাথা নেড়ে সম্মতি জানাল। তখন দেবেন্দ্র বিজয় তাড়াতাড়ি পুলিশের কালো রঙের পোশাক পরে নিলেন। তারপর দুহাতে তাদের হাত ধরে বললেন, তবে এসো, আর এখানে 1 মিনিট চুপ করে থাকা চলবে না। শচীন্দ্র দেবেন্দ্র বিজয় ও শ্রীশচন্দ্রকে সঙ্গে নিয়ে নিবিড় অন্ধকার ভেদ করে এগিয়ে চলল। অল্প সময়ে তাঁরা সেই অন্ধকারে ডুবে থাকা আনন্দ কুটিরের পিছন দিকে উপস্থিত হল। সেখানে অট্টালিকার পাঁচিলে অনেকগুলো জানালার মতো দেখতে পেল। শচীন্দ্র একটা জানালার সবকটি গরাদ অনায়াসে খুলে ফেলল। দেবেন্দ্র বিজয় মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, সুচিন্দ্র, ব্যাপার কি? সময়ে প্রয়োজন হবে মনে করে আমি এই জানলার গরাদ কয়েকটা খুলে মানানের ওপর কিছু ছোট করে কেটে আবার সাজিয়ে রেখেছিলাম। আর কোনো কথা না বলে সবাই তার মধ্য দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। আগে শচীন্দ্র, তার পিছনে শ্রীশচন্দ্র, তারও পিছনে দেবেন্দ্র বিজয় চললেন। শচীন্দ্র ইতিমধ্যে কোন কোন কক্ষে কোন কোন পথ দিয়ে যেতে হয় সে সন্ধান সাধ্যমতো রেখেছিল। তারা জানলা দিয়ে যে ঘরে পড়লেন সেটা ভাড়ার ঘর। তার মধ্যে অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। সেটির পাশেই একটা ঘর শূন্য পড়ে আছে। ভাড়ার ঘর থেকে তারা সেই শূন্য ঘরে প্রবেশ করলেন। সেই শূন্য ঘর অতিক্রম করে তারা যেখানে উপস্থিত হলেন সেটা রান্নাঘর। রান্নাঘরের সামনে এক প্রকাণ্ড দালান। দালানের উত্তর পাশে আরেকটি শূন্য ঘর। তারা সেই দালান থেকে দেখতে পেলেন তার কাছাকাছি কোনো আলোকিত ঘরের আলো সেই শূন্য ঘরে এসে হালকা আলোকিত করেছে। সে ঘর থেকে তারা জুমেলিয়ার সেই সুতরল সাংঘাতিক অট্টহাসি সুস্পষ্ট শুনতে পেলেন। দেবেন্দ্র বিজয় তখন আর পিছনে না থেকে শচীন্দ্রের সামনে এলেন। তিনি তাদেরকে অপেক্ষা করতে বলে একা অগ্রসর হলেন। অতি নিঃশব্দে দেবেন্দ্র বিজয় সেই শূন্য ঘর পেরিয়ে গেলেন। তারপর আর একটা দালান। সেই দালানের দক্ষিণ পাশে একটা ঘরে দীপ জ্বলছে। সেই অল্প আলোকিত ঘরের দালানের সামনের দ্বার অল্প মাত্র খোলা আছে। দেবেন্দ্র বিজয় বুঝলেন সেখানে আজ তাঁর বিপক্ষ দলের ছোট রকমের একটি সভা বসেছে। সে সভার কাজ বড় ভয়ঙ্কর। তাঁরই বিরুদ্ধে কূট মন্ত্রণা চলছে। দেবেন্দ্র বিজয় সেই অর্ধেক খোলা কবাটের পাশ দিয়ে দেখলেন সেই ছোট সভার সামনের দিকে দুটি রমণী বসে আছে। তার মনে হলো যেন তাঁর চোখের সামনে দুজন মনোরমা রয়েছে। সেই স্ত্রীলোক দুজন আকৃতিতে একই রকম, সামান্যতম পার্থক্য নেই। এমনকি তাদের কণ্ঠস্বরও যেন একই রকম, ঠিক সেই মনোরমার মতো। তাদের পোশাক অলংকার একই রকম। এই দুই সুন্দরীর একটির নাম জুমেলিয়া, অন্যটির নাম কুমুদিনী। এই দুই যুবতী ছাড়াও সেখানে আরও 3 জন পুরুষ উপস্থিত। কিছুক্ষণ আগে যে 3 জন লোকের সঙ্গে দেবেন্দ্র বিজয়ের সংঘর্ষ হয়েছিল তারা। দেবেন্দ্র বিজয় তাদের পরামর্শ শুনবার ইচ্ছায় সেই অর্ধেক খোলা দ্বারের কাছে এসে দাঁড়ালেন। প্রথমেই নবীন ডাক্তারের কণ্ঠস্বর তাঁর কানে এলো। ঘটতে পারে, আমি বলছি আমার কথা মেনে নাও। সেই দুজন স্ত্রীলোকের একজন বলল, আরে সখা, প্রাণ সখা আমার, বললে কি? বাহ! দেবেন্দ্র বিজয় তার কথার ভাবে
তার হাসির ভাবে বুঝতে পারলেন সে আর কেউই না, সেই জুমেলিয়া। বিপদ কিসে তুমি বুঝলে এতে বিপদের সম্ভাবনা? দেবেন্দ্র বিজয় এখনো জীবিত আছে। তুমি কি মনে করো সেখান পর্যন্ত সন্ধান নিয়ে থাকবে? মনে করা কি, নিশ্চয়ই। কিসে তুমি এমন অনুমান করছো? সে তো আপাতত আমার অনুমানের একটা ফল দেখিয়েছে। তার চাকরকে এখানে পাঠিয়ে দিই, কেমন কিনা? হ্যাঁ। কি হয়েছে তা? যা হয়েছে তাই যথেষ্ট। বাহ, এ তো অনুমান মাত্র। হ্যাঁ, স্বীকার করি অনুমান, কিন্তু আমরা যে প্রমাণ করে বসে আছি। কিসে? তার চাকরকে কয়েদ করে। তাছাড়া আর তো কোনো উপায় ছিল না। কিন্তু সেই উপায়ে এখন আমরা যে নিরুপায় হয়ে পড়েছি। কেন? শিবু তো আর ফিরবে না। না। তাহলে দেবেন্দ্র বিজয় সবই বুঝতে পারবে। কোথায় সে আটক আছে, কেন ফিরে এলো না, সে সন্ধান না নিয়ে সে ছাড়বে কি? নাই ছাড়ো। যে সন্দেহটুকু ছিল সেটি যে স্থির বিশ্বাসে দাঁড়াবে। জুমেলিয়া হেসে উঠল। ছি প্রাণ সখা, ছি, তুমি এত তরল, এত ভীরু। ভয়ের কাজে ভীরু থাকাই মঙ্গল। প্রাণ সখা, তুমি কি জানো না সহজেই আমি ওই শিবুকে নতুন ছঁচে গড়তে পারি। সে আবার কি রূপে? এক ফোঁটা ওষুধে। ডাক্তারবাবু, তোমরা কি ওষুধ বা ব্যবহার করো, আমার একটা ওষুধ তোমাদের শতটা অপেক্ষা তেজস্কর। আমার এক ফোঁটা ওষুধ খাইয়ে স্বচ্ছন্দে তাকে মুক্তি দেব। তাতে কি হবে জানো? তাতে তার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে যাবে। কোথায় সে কয়েদ ছিল, কোথায় কি ঘটেছে, কোথায় কি দেখেছে, তার কিছুই তার মনে থাকবে না। সহস্র চেষ্টাতেও স্মরণ করে কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু না। দেবেন্দ্র গোয়েন্দা তাহলে তার পত্নীর কোথায় জীবনানন্ত হয়েছে সে সন্ধান কিছুতেই ঠিক করে উঠতে পারবে না। এতে তার আরো সন্দেহ হবে। করুক সে সন্দেহ, ক্ষতি কি? তাহলে সে আমাদের অনুসরণ না করে ছাড়বে না। আমরাও তাকে তার স্ত্রীর অনুসরণে না পাঠিয়ে ছাড়বো না। সে নিশ্চয়ই সন্ধান করে এখানে আসবে। তাতে আমাদের লাভই হবে। যদি সে আসে? আসে, কষ্ট করে আর তাকে ফিরে যেতে হবে না। জুমেলিয়া, তুমি রমণী রত্ন। হ্যাঁ, আজও পর্যন্ত এ রমণী রত্ন অপরাজেয়। তা আমি জানি। আজ রাত্রেই আমি নিজের পথ পরিষ্কার করব। আজ সকল বাধা বিঘ্ন দূর করব। বলে জুমেলিয়া তীব্র কটাক্ষে নবীনের মুখের দিকে একবার চাইল। সে কটাক্ষ নিরর্থক নয়, সেই তীব্র কটাক্ষতে একটা দারুণ বিভীষিকা লুকানো ছিল। সেই বিভীষিকা নবীনচন্দ্র সহজেই বুঝতে পারল। উকিল তুলসীদাস জিজ্ঞাসা করলেন, জুমেলা, কি প্রকারে তোমার পথ তুমি পরিষ্কার করবে, আমরা সে কথা জানতে পারি নাকি? এখনই হোক কি কিছু পরে হোক, তারা মরবে। কি উপায়ে তুমি তাদের দুজনকে হত্যা করবে? ওষুধ, ওষুধ, এক বিন্দু ওষুধ মাত্র। কি করে খাওয়াবে? সহজে, তাদের পানীয় জলের সঙ্গে। যদি তারা তোমার জল না খায়? এ অপেক্ষা আরো একটা সহজ উপায় আছে। কি? যতক্ষণ না আমি সে কাজ শেষ করতে পারি ততক্ষণ সে কথায় দরকার কি? কতক্ষণে তুমি তোমার কাজ শেষ করবে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে নিশ্চয়ই মরবে।
গোবিন্দপ্রসাদ আর আমি কোনো সহায়তা করতে পারি কি? না, এখন থেকে তোমরা উপরের ঘরে গিয়ে স্বচ্ছন্দ চিত্তে তোফা ঘুম লাগাও। তারপর যখন ঘুম ভাঙবে দেখবে জুমেলিয়া কেমন সুন্দরভাবে কাজ শেষ করেছে। নবীন ডাক্তার আর আমি দুজনে মিলে আজ তোমাদের কাজ শেষ করব। জুমেলা, আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। কোন কোন ঘরে আমরা কে কে শয়ন করব বলে দাও। আমি আর বসতে পারছি না। এখন সেখানে নবীনচন্দ্র ও জুমেলিয়া ছাড়া কেউই ছিল না। পাশের ঘরে দেবেন্দ্র বিজয়। তিনি আগের মতো কান পেতে তাদের কথা শুনতে লাগলেন এবং গোপনভাবে তাদের কার্যকলাপ দেখতে লাগলেন। কিছু পরে জুমেলিয়া নবীন ডাক্তারকে বসতে বলে সেখান থেকে উঠে গেল এবং অল্প সময়ের মধ্যে একটা ছোট বাক্স হাতে ফিরে আসলো। নবীন ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন, জুমেলা, সত্যি কি আজ তোমার সকল কাজ শেষ করবে? তুমি কি আজ সকলকে হত্যা করবে? হ্যাঁ, সকলকেই। কুমুদিনীকেও? কুমুদিনীকেও। সে যে আমার স্ত্রী, তুমি তাকে আমার হাতে দিয়েছো। হ্যাঁ, সে তোমার স্ত্রী, আমি তাকে তোমার হাতে দিয়েছি। সে কথা কি তুমি এখন ভুলে যাচ্ছ জুমেলা? না, ভুলিনি। আজ কিন্তু তুমি বিপত্নিক হবে। কেন জুমেলা? সে তোমার... আমার কিছুই করেনি, এ আমার ইচ্ছে, সাধ। আমি তাকে দিয়েছি, আমি তাকে নেব, এর চেয়ে আর কথা কি আছে? এ তোমার কি ভয়ানক সাধ জুমেলা। জুমেলিয়া মৃদু মধুর হাসি হাসল। অনিচ্ছায় নবীন ডাক্তারও একটু হাসল। সে হাসি জুমেলিয়ার মন রক্ষার জন্য। জুমেলিয়া বলল, আমার সাথে তোমার সাথ নয় তবে? এ সাধ ভালো বুঝদেম যদি। যদি কি? যদি আমাকে বেশি দিন গৃহশূন্য থাকতে না হয়। বটে, এমন কথা? বেশ, আমি নিজে তোমার গৃহ আলো করব, তাহলে হবে নাকি? হ্যাঁ জুমেলা, তাই বেশ হবে। তোমার সে প্রতিজ্ঞা স্মরণ আছে? আছে, আছে, আছে। যখন সে প্রতিজ্ঞা পূর্ণ করার সময় আসবে, যখন তুমি প্রস্তুত থাকবে, তখন আমার অভিপ্রায়ও পূর্ণ হবে। জুমেলা, যতই আমি তোমার এই সকল অসাধারণ ভয়ঙ্কর পৈশাচিক কার্যকলাপ দেখছি, ততই আমার হৃদয় তোমাকে হৃদয়ে ধরবার জন্য ব্যাকুল হয়ে উঠছে। ততই আমার প্রাণের বাসনা বলবতী হচ্ছে, ততই আমি তোমাতে আসক্ত হচ্ছি। তুমি সত্যি? এমন কথা? তবে দেখো যেন তোমার বাসনা চরিতার্থ করতে ভুলে যেও না। কেন? তা ভুলবো কেন? তোমার স্ত্রীর উপরে আজ যে চাল চালবো মনে করেছি, সেই চাল যদি তোমার উপরেও আমি চেলে বসি। ও, সে ভয় আমি করিনি। কেন? কেন করো না? যেহেতু তুমি আমাকে প্রাণের সহিত ভালোবাসো, বিশেষত আমাকে তোমার বিশেষ প্রয়োজনও আছে। আমি না হলে তোমার... ডাক্তার, তাই কি তুমি মনে করো? কিন্তু একটা বিষয়ে আমি বড়ই চিন্তিত আছি। কি? আজ রাত কাটলেই কাল সকালে এক জায়গায় 5টা মরা জড়ো হবে। শিবুকে টেনে নিলে 6টা। হ্যাঁ, নিশ্চয়ই 6টা মরা। সেই 6টা মরা কি কৌশলে তুমি গোপনে রাখবে? কি করবে? কিছু না। কিছু না? নিশ্চয়ই কিছুই না। কিন্তু জুমেলা... কি ডাক্তার? ভেবে দেখো, ব্যাপারটা সহজ নয়। 6টা মরা,
রাত্রির মধ্যে 6টা মরা এক স্থানে পুঁতে ফেলার মতন গর্ত কাটে এমন ক্ষমতা একজন লোকের হতে পারে না। গঙ্গার জলে ভাসিয়ে আসাও একজন লোকের কর্ম নয়। একজনের যে সাধ্য নয় তা আমি জানি। তবে কি করবে? এখানেই সব পড়ে থাকবে। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় এখান থেকে সরে যাওয়া। কোথায় যাব? একেবারে অন্তর্ধান। হয়তো আমরা ধরা পড়তে পারি। তুমি পারো, কিন্তু আমি পারি না। কেন? তুমি ধরা পড়বে না, তার কারণ কি? সকলেই জানবে আমি মরে গেছি, আমার মৃত্যু হয়েছে। কি করে তা হবে? বোকা তুমি, এইটুকু আর বুঝতে পারো না? সকলেই জানে কুমুদিনীর অনেক দিন মৃত্যু হয়েছে। আমি যে তাকে লুকিয়ে রেখে সময়ে নিজের পথ পরিষ্কার করার জন্য আগে থেকেই তার মৃত্যু রটনা করে দিয়েছি, এই কথা কেউ জানে না। তারপর কাল সকালে একই চেহারার কুমুদিনী আর মনোরমার মৃতদেহ সকলে দেখতে পাবে। তাহলেই সেই দুইটি মৃতদেহের মধ্যে একটি যে আমার, সকলের মনে সেই ধারণা নিশ্চয়ই হবে। যখন পাপিষ্ঠ নবীন ডাক্তার পাপিনী জুমেলিয়ার কথার অর্থ বুঝতে পারল, তখন তার মাথায় কালফণির বিষের তীব্র জ্বালা অনুভূত হল। সর্বাঙ্গ বারে কেঁপে উঠল। বলল, ও, এতক্ষণে বুঝেছি। বুঝেছ? বেশ ভালো করে বুঝেছ কি? কেমন সহজ কৌশল বলো তো দেখি। কিন্তু আমি যে জীবিত আছি, আমি যে পলায়ন করেছি, এটা যে সকলেই বেশ সহজে বুঝতে পারবে। হ্যাঁ, তা পারবে বই কি, তা না হলে মজা কি? তাহলে আমি? হ্যাঁ, তোমাকে তাহলে তুমি যে রমণীকে ভালোবাসো তার চির অনুগত থাকতে হবে, আরও তোমাকে তার বেশি বশীভূত হতে হবে। তাই তুমি চাই আমার চির সেবক থাকো তুমি, সেই সাধই তো আমার বেশি বেশি। জুমেলা, তুমি কি আমায় এতই ভালোবাসো? তুমি কি সন্দেহ করো ডাক্তার? এই বলে জুমেলিয়া নবীন ডাক্তারের ঠোঁটে নিজের ঠোঁট রেখে চুম্বন করল। নবীন প্রতিদান করতে কুণ্ঠিত হল না। জুমেলিয়াকে বাহু বেষ্টন করে সে গাঢ় আলিঙ্গন করল। মুগ্ধ চিত্ত নবীন ডাক্তার নরকের মধ্যে এই ক্ষণিক স্বর্গ সুখ অনুভব করল। জুমেলিয়া রূপময়ী সৌন্দর্যময়ী দেহলতা নবীন ডাক্তারের বক্ষে অনেকক্ষণ সংলগ্ন হয়ে রইল। জুমেলা, যখন আমাকেই খুনি স্থির করে পুলিশের লোক আমাকে অনুসরণ করবে, তখন কি হবে? তখন এখনকার চেয়ে আমি তোমাকে বেশি বেশি ভালোবাসবো। আর একটা কথা, টাকার বিষয়ে কি করেছো? তুমি কি মনে করো তাতে আমি অবহেলা করেছি? না। তবে যেন তা করিনি। কি করেছো তবে? নগদ যত টাকা সংগ্রহ হতে পারে তা আমি করেছি। তা কত হবে? প্রায় 50,000 টাকা। সব কি নগদ? হ্যাঁ, সব নগদ। আরো প্রায় 30,000 টাকার জড়োয়া গহনা। হ্যাঁ, বলো কি? এইখানে সব আছে? হ্যাঁ, এই বাড়িতেই? এই বাড়িতেই। তোমার কাছে? নবীন আমাকে কি নির্বোধের ন্যায় দেখায়? না। নির্বোধের ন্যায় কখনো কোনো কাজ করেছি কি? না। তবে আমাকে এই কথা জিজ্ঞাসা করছো কেন? এখন যদি আমি সে সকল টাকার গহনার সন্ধান তোমাকে বলে দিই, তাহলে আমার সে কাজটা নিতান্ত নির্বোধের মতো হবে নাকি? কেন কেন জুমেলা, এমন কথা বলছো কেন? তাহলে তুমি স্বর্ণ সুযোগ ছেড়ে দিতে পারো কি? তোমার মনের কথা কি খুলে বলো,
কিছুই বুঝতে পারছি না। যদি তুমি টাকাগুলো এখন হস্তগত করতে পারো, তাহলে তুমি অন্য মৃতদেহগুলির সঙ্গে আমার দেহটা এখানে ফেলে রেখে পলায়ন করতে কুণ্ঠিত হবে কি? ও জুমেলা, আমাকে তুমি এতখানি অবিশ্বাস করো? নবীন, জীবনাধিক নির্বোধ হইও না। কিন্তু ভেবে দেখো। ভেবো না, ভেবো না মায়ের, ভেবো না। কাজ কাজ, আগে কাজ সমাধা করো। কি করব বলো? বেশি কিছু না, আমার কাজে যতটুকু পারো সহায় হও। সেই জন্য সর্বদা প্রস্তুত আছি। যখন কাজ শেষ হবে, দুজনে মিলে তুমি আর আমি একদিকে চলে যাব, যেখানেই হোক। দুজনে রাজার হালে থাকবো। এই বলে জুমেলিয়া হাতের বাক্স থেকে একটা ছোট শিশি বের করল। শিশির মধ্যে একরকম রক্তবর্ণ তরল পদার্থ ছিল। জুমেলিয়া অতি সাবধানে ছিপি খুলে, যেন গন্ধ অনুভব করবার ইচ্ছায় সেই খোলা শিশিটি নিজের নাকের সামনে ধরল মাত্র। নবীন ডাক্তার আগের তুলনায় আরও কাছে এলো। সবিস্ময়ে ও পলকহীন নেত্রে জুমেলিয়ার মুখের দিকে চেয়ে রইল। জুমেলিয়া নাকের সামনে থেকে শিশিটি নামিয়ে নিল। কিছুক্ষণ নীরবে কি ভাবল, ভেবে আবার নাকের সামনে ধরল। নাক কুচকে বলল, পোড়া কপাল, সর্দিতে নাকটা একেবারে বুজে গেছে, কিছুই গন্ধ পাচ্ছি না। কি হবে তবে? তাই তো বটে। যাই হোক, এই শিশিটাই ঠিক হবে। দেখো দেখি, শেফালিকা ফুলের মতো এটার গন্ধ কিনা। আমার তো সর্দিতে নাক একেবারে বন্ধ হয়ে গেছে, কিছুই গন্ধ পাচ্ছি না। তা আমি ঠিক বলতে পারবো? বলতে পারবো নয়, এখনই বলো। নাও নাও, এ নাও শিশিটি ধরো। খুব সাবধান, দেখো যেন হাতে এক ফোঁটা না লাগে। হাতে লাগলে ক্ষতি কি? গলিত লৌহ অপেক্ষাও ভয়ঙ্কর। ঝুমেলা, তুমি যেমন ভয়ঙ্করী, তোমার ঔষধগুলিও কি তেমনই ভয়ঙ্করী? এ সকল দ্রব্যগুণ অসাধারণ। এই সব দ্রব্যগুণ ঘটিত ঔষধ আমি ডাক্তার ফুল সাহেবের কাছে পেয়েছি। সেও তবে বড় ভয়ঙ্কর লোক ছিল। তেমন সাহসী, তেমন বুদ্ধিমান, তেমন চতুর লোক অতি বিরল আমি তো আর দেখলাম না। এ ঔষধটার গন্ধ কি ঠিক শেফালিকা ফুলের মতো? আঘ্রাণে কোনো আশঙ্কা নেই তো? না না, কিছুই না। তাহলে আর তোমার হাতে দিই। নবীন ডাক্তার নাকের সামনে সেই শিশিটি তুলে ভালো করে ঘ্রাণ নিল। তখনই সে বিকট আর্তনাদ করে উঠে দাঁড়ালো। 2 পা পিছিয়ে গিয়ে শিশিটি সেখানে ফেলে দিল। জুমেলিয়া তখনই শিশিটি তুলে ছিপি বন্ধ করে ফেলল। সে শিশিতে কোনো একটা মারাত্মক পদার্থ ছিল। নবীন ডাক্তার ঘরের চারদিকে অন্ধের মতো ছুটতে লাগলো, চিৎকার করতে গেল, পারল না। অল্পক্ষণের মধ্যে তার শরীর অবসন্ন হয়ে এলো। মাতালের মতো টলতে টলতে 2 হাতে মাথা চেপে ধরে নবীন ডাক্তার জুমেলিয়ার সামনে বসে পড়ল। তারপর আর মাত্র 2-3 মিনিট মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগল। জুমেলিয়া হাসল। সে হাসি বড়ই অমঙ্গল সূচক, বড়ই ভয়ানক, বড়ই সাংঘাতিক, পৈশাচিক, নারকীয়, অতি তীব্র। যতক্ষণ নবীন ডাক্তার ছটফট করতে লাগলো, ততক্ষণ জুমেলিয়া সেই পৈশাচিক হাসি হাসতে হাসতে তার দিকে পলকহীন চোখে চেয়ে রইল। নবীন ডাক্তার মারা গেল। একজন হলো। সেই হৃদয়হীনা স্ত্রীলোক সেই পৈশাচিক হাসি হাসতে হাসতে মৃত নবীন ডাক্তারের দিকে চেয়ে রইল।
বলল, কি মজা! যখন দেবেন্দ্র বিজয় এখানে আসবে তখন সে কি মজার দৃশ্যটাই দেখবে। এবারের প্রত্যেকের আজ এই দশা হবে, এমনকি চাকরগুলোর অব্দি। কেউ পার পাবে না, জুমেলার হাত থেকে আজ কেউ পার পাবে না। কি মজার দ্রব্যগুণ! কেউ জানতে পারবে না লোকগুলোর কিসে মৃত্যু হয়েছে। কুমুদিনী কি মনোরমাকে দেখে সকলে ভাববে আমিও মরেছি। বাহ! মনোরমা দেবেন্দ্র বিজয়ও খুব জব্দ হবে। আমি না হলে তাকে আর জব্দ করবে কে? আমি না হলে তাকে আর পরাজিত করবে কে? আজ তার স্ত্রীরও মৃত্যু হবে। সে এসে দেখবে যে তার স্ত্রীও মরেছে। তার অনুসন্ধান বন্ধ হবে। কার অনুসন্ধান করবে? নবীন, তুলসী, গোবিন্দ, সব আমিও। তার কাছে কুমুদিনীর দেহ আমার মৃত্যুর প্রমাণ দেবে। চেষ্টা করলে দেবেন্দ্র বিজয়কেও আমি নবীনের অনুসরণে শীঘ্রই পাঠাতে পারি। তা আমার ইচ্ছে নয়। জীবিত থাক সে, সারা জীবন বুক ফাটা যাতনা ভোগ করুক। তার উপরে আমার কেমন বিদ্বেষ, কেমন ঘৃণা! হায় হতভাগা নবীন, তোমার জন্য আমি বাস্তবিক দুঃখিত। কি করব, উপায় নাই। তোমাকে জীবিত রেখে আমি আমার বিপদ সজাগ রাখতে পারি না। দেবেন্দ্র, তোমাকে বহুদিন হলো একবার মৃত্যুর অর্থপথে পাঠিয়েছিলাম। সেদিন মরণাই, ভালোই হয়েছে। তা না হলে আজ তোমার প্রিয়তমা পত্নীর এমন অপমৃত্যু দেখতে হতো না। তোমার ওস্তাদ অরিন্দম আর তুমি আমার সুখ সাধে বাঁধ সেধেছ। আমার প্রাণাধিক ফুল সাহেবকে আমার হৃদয় থেকে কেড়ে নিয়েছ। সে শোক এখনো আমার হৃদয়ে সজাগ আছে। প্রতিহিংসা ভুলিনি, ভুলবো না। কত সময় আর কত সময় এখন আছে দেখি। কাছে ঘড়ি ছিল, বের করে দেখল, দেখে বলল, আছে যথেষ্ট সময় আছে। প্রিয় গল্প সাথী, আজ শুনলেন প্রখ্যাত সাহিত্যিক পাঁচকড়ি দের অন্যতম সেরা উপন্যাস মনোরমা। আজ শুনলেন চতুর্থ পর্ব। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী বণিক, শিবাংশু ভট্টাচার্য, দেবাশিস দিঘাল, আশিস রায়, রোহন ঘটক এবং সুমন সরকার। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। এই উপন্যাসের পঞ্চম বা শেষ পর্বের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।